আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, হাজারীনাগ রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা হাজারীনাগ রসায়ন বই থেকে অনুশীলনের যে এমসিকিউ গুলো রয়েছে ওগুলো সলভ করতেছি। তারই ধারাবাহিকতায় আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টারের পরিবেশ রসায়নের ইতিমধ্যে প্রথম ক্লাসটা নিয়ে নিছি 1 থেকে 35 পর্যন্ত। আজকে আমরা 36 থেকে 70 পর্যন্ত সলভ করব। এই ক্লাসটা আমরা মোট 4টা ক্লাসে ভাগ করছি। তো প্রথম অংশটা যেটা তোমাদের বায়ুমণ্ডল এবং যে গ্যাসীয় সূত্রগুলো রয়েছে এগুলো নিয়ে একটা অংশ আছে এবং আরেকটা অংশ আছে পরিবেশ দূষণ এগুলো নিয়ে। তো আমরা এই যে প্রথম অংশটা এটা 2টা ক্লাসে ভাগ করছি এবং পরের অংশটা এটা আবার 2টা ক্লাসে ভাগ করছি। মোট 4টা ক্লাস লাগবে আর কি আমাদের। তো আজকে দ্বিতীয় ক্লাস, চলো শুরু করে দিই। দেখো একটা প্রশ্ন আছে 36 নম্বর, যেটা তোমাদের বইতে খুলে দেখতে পারো, ওখানেও 36 নম্বর আছে। দেখো এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস দেওয়া আছে। তো এই ধরনের প্রশ্ন যখন আসবে সবার প্রথমে তোমার কাজ হবে কি জানো, যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো ডিনোটেড করে দেওয়া আছে কোনটা কি। এটা হচ্ছে ওজন, তাহলে ওজনটা আমরা লিখে দিব, এটা ওজন, ওয়েটটা দেওয়া আছে। আর এখানে দেখো 2.24 লিটার, এটা একটা আয়তন, সেই আয়তনের সাইনটাও আমরা দিয়ে দিলাম। তো দুইটা জিনিস আমরা পেয়েছি। তো আয়তন দখল করলে গ্যাসটি কি হইতে পারে? আচ্ছা, গ্যাসটি কি হইতে পারে এটা জানতে গেলে আমাদের কি দরকার হয়, যে পারমাণবিক যে ভরটা, পারমাণবিক ভরটা মানে হচ্ছে এম এর মানটা, এম এর মানটা যদি আমরা জানতে পারি, এম এর মানটা যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা এই অপশনগুলো থেকে যেটার সাথে যে পারমাণবিক ভর বা আণবিক ভর যেটা হোক, যেটা ম্যাচ করে আণবিক ভরটা, ওটাই কিন্তু আমাদের মিলবে। এখন আমাদের এখানে কিছু তথ্য দেওয়া নাই, কারণ এই অঙ্কটা বের করতে গেলে আমাদের কি কি জিনিস দরকার, যেমন যে আমাদের সূত্রটা দরকার, যেমন পিবি ইজ ইকাল টু এন আর টি, এই যে সূত্রটা আছে আদর্শ গ্যাসের যে সমীকরণটা, এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করতে পারি। কারণ যে আমাদের এনটা যে আছে, দেখো আমি যদি কালারটা চেঞ্জ করি, এই যে এন এর মান পিবি ইকাল টু, এন এর মানটা আমরা ডব্লিউ বাই এম দ্বারা প্রকাশ করতে পারি, তারপর আর টি। ওকে, এখন এই জায়গা থেকে যদি আমরা এম এর মানটা নিয়ে আসি তাহলে কিন্তু অঙ্ক হয়ে যায়। যেমন এম ইজ ইকাল টু হচ্ছে ডব্লিউ আর টি, আর নিচে থাকবে যাবে পিবি। এখন দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের কি কি জিনিস আছে, ডব্লিউ আছে, ভি আছে, ডব্লিউ ভি দুটো আছে, এখন নাই আর নাই, টি নাই, পি নাই, এই তিনটা জিনিস নাই। তবে এই তিনটা জিনিস কোথায় পাবো? তো এই ক্ষেত্রে আমাদের একটা কথা বলা আছে যে এসটিপি, এই এসটিপি কথাটার কারণেই আমরা এই তিনটা জিনিস পেয়ে যাব। যেমন দেখো এসটিপি মানে টির মান হচ্ছে 273 কেলভিন। তো টির মান আমরা পেয়ে গেলাম। তো আরেকটা জিনিস লাগবে আর এর ভ্যালু। আর এর মান এখানে কি আছে, লিটার অ্যাটমসফিয়ারে বের করতে হবে, তাই না? তো লিটার অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে আর এর ভ্যালুটা আসবে 0.0.0821 লিটার অ্যাটমসফিয়ার, যেটা হোক এটা আসবে। এরপর দেখো আরেকটা জিনিস কি দরকার, পি। এখন দেখো পি কততে আছে, 1 অ্যাটমসফিয়ার থাকবে, তাই না? পি ইজ ইকুয়াল টু হবে কি 1 অ্যাটমসফিয়ার, ওকে। তাহলে এই তিনটা ভ্যালু আমাদের কিন্তু মেমোরাইজড থাকা লাগবে বা মুখস্থ থাকা লাগবে। তো এই ধরনের অঙ্কগুলো সলভ করতে গেলে আমাদের এই চ্যাপ্টারের জন্য তোমাদের বলে রাখবো যে কিছু মান তোমাদের মুখস্থ আসলে রাখা উচিত। যেমন আর এর 3টা মান থাকে, আর এর এসআই এককগুলো, তারপর হচ্ছে সিজিএস এককগুলো, তারপর আর এর মাধ্যমে যেটা বের করে, আর একটা একক আছে যে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান। এই 3টা ভ্যালু তোমরা কি মুখস্থ রাখবা, এটা রাখলে তোমাদের ম্যাথ করতে খুব ইজি হবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে এসটিপি এবং এসএটিপি, এই মানগুলো তোমাদের জানতে হবে, যে কোনটা ভলিউম কত, টেম্পারেচার কত, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, মেমোরাইজ করে রাখতে হবে। যেভাবে রাখো তোমাদের মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। আচ্ছা দেখো, তো এখানে আমরা মানগুলো এবার বসাই দিয়ে, যেহেতু সব মানগুলো পেয়েছি। ডব্লিউ মান কত, এখানে আছে 3.2 গুণ আর এর মান আমরা 0.0821 গুণ, টি এর মান হচ্ছে 273, ওকে। আর পির মান তো 1 গুণ বির মান হচ্ছে 2.24 লিটার, ওকে। এখন কি করতে হবে, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আচ্ছা, ক্যালকুলেটর দিয়ে করে ফেলি। আচ্ছা, এটার মান 32.0 সামথিং আসে।
32 পয়েন্ট সামথিং আছে, তো আমরা 32টা ধরে রাখি। তো 32 কোনটার সাথে মিলে এম এর মান আমরা পাইছি কত? এখানে এম এর মান পাইছি 32 পেয়ে গেছি। তো 32তে কে থাকতে পারে একটু দেখি। এটা না, কার্বন ডাইঅক্সাইড 44, এটা না, নাইট্রোজেনটা 28, এটা না, এই যে অক্সিজেন হচ্ছে 32। কারণ অক্সিজেনের যে আণবিক ভরটা আছে 16 দুগুণী, যে অক্সিজেন তো 16 দুগুণী 32, মানে একটা অক্সিজেনের ভর হচ্ছে 16, তো দুইটা যেহেতু একটা দ্বিআণবিক, 2 দিয়ে গুণ করতে হবে, তাই এটা হচ্ছে 32 গ্রাম। তো এখানে আমাদের অক্সিজেনের মানটা পেয়ে গেছি। তো আমরা বলতে পারি যে এই গ্যাসটি হচ্ছে অক্সিজেন ছিল। আচ্ছা, পরের প্রশ্নটি দেখো যে 0.5 মোল নাইট্রোজেন এবং 0.3 মোল অক্সিজেন একত্রে যদি মিশিয়ে ফেলি, তো মিশাইলাম, ওকে। এখন অক্সিজেনের মোল ভগ্নাংশ কত হবে? তো মোল ভগ্নাংশ বের করতে গেলে আমাদের কি করতে হয়, যে মোল সংখ্যা যদি জানি, দেখো মোল সংখ্যা কিন্তু দিয়ে দিছে, মোল সংখ্যা যদি দিয়ে দেয় আমাদের জন্য ইজি হয়ে যায়। তো মূল সংখ্যা এখানেও দেওয়া আছে। তো কার মূল সংখ্যা বের করতে, মোলার ভগ্নাংশ বের করতে হবে? অক্সিজেনের। তো অক্সিজেনের মোল ভগ্নাংশ বের করতে গেলে তো অক্সিজেনের মোলটা উপরে রাখতে হবে 0.3, তারপর ভাগ করতে হবে যে টোটাল মোলটা হচ্ছে 0.3 গুণ 0.5, ওকে। তো এখন ক্যালকুলেশন করলে তো হয়ে যাচ্ছে মোল ভগ্নাংশ কত। 0.5 দিয়ে 0.5 কাটলে কত হচ্ছে? 1/0. ও সরি, এটা আমি কাটাকাটি করতেছি কিভাবে, বোকার মতো। 0.3 ভাগ হচ্ছে 0.3 যোগ হচ্ছে 0.5, গুণ দিয়ে রাখছিলাম। আচ্ছা, যাই হোক, ক্যালকুলেশন করে নিই। 0.3 ভাগ 0.3 যোগ 0.5, তো 0.37 এগুলো চলে আসে। 0.375, এই তো মিলে গেছে, 0.375। আচ্ছা, পরের প্রশ্ন চলে আসি। 6 মোল অক্সিজেন এবং 14 মোল নাইট্রোজেন একত্রে মেশানো হলো, মিশ্রিত গ্যাসের চাপ দেওয়া আছে। তো অক্সিজেনের আংশিক চাপ নির্ণয় করো। তো আংশিক চাপটা কি? ওই যে মোল ভগ্নাংশ যদি আমরা বের করে ফেলি, মোল ভগ্নাংশের সাথে টোটাল যে চাপটা ওইটা যদি গুণ করে দিই, তাহলে তো হয়ে যায় আংশিক চাপ, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা কার বের করতে হবে? মিশ্রণের গ্যাসের চাপ বের করতে হবে। ও আচ্ছা, অক্সিজেনেরটা বের করতে হবে। অক্সিজেনেরটা যদি বের করি, অক্সিজেনের মোল ভগ্নাংশ কত? অক্সিজেন কোনটা? 6 মোল, রাখি 6, নিচে নাইট্রোজেন, তাহলে দুটো যোগ করতে হবে, 6 যোগ 14। অঙ্কটা কি করছিলাম আরেকবার ফার্স্ট পেপারে, প্রথম অংশে মানে এই অঙ্কটা করে দিয়েছিলাম, তাই না? মনে পড়তেছে, গুণ করতে হবে 200 দিয়ে, হ্যাঁ মনে পড়ছে। তোমাদের যেই প্রথম ক্লাসটা নিয়েছে ওখানে সেম একটা অঙ্ক ছিল, এটা কি রিপিট হলো নাকি? আচ্ছা, এটা হচ্ছে 20 দিয়ে কাটাকাটি করলে এখানে হচ্ছে 10, এখানে হবে 60 মিলিগ্রাম পার লিটার, সরি 60 মিলিগ্রাম মার্কারিক চাপ। আচ্ছা দেখো, গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে কোনটি? গ্যাসের ব্যাপন হারের সাথে সম্পর্ক আছে যে আমাদের আণবিক ভরের যেটা আছে ওইটা। তো আণবিক ভরের সম্পর্ক বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কি ব্যাপন হারটা, এটা যদি আমি একটু এলাবোরেট করে দিই, আর এটা হচ্ছে সমানুপাতিক হচ্ছে √1/m। সুন্দর হয়নি, তাই না? মানে যেটা বলতে চাচ্ছে যে ব্যাপন হারটা, এই যে ভরটা আছে আণবিক ভর, এটা কিন্তু ব্যস্তনমাত্রিক সম্পর্ক, রুট দরকার নেই আমাদের। আমরা যদি ব্যস্তনমাত্রিক সম্পর্ক করি, মানে এটা বুঝতে পারছো, এটা ব্যস্তনমাত্রিক সম্পর্ক। তার মানে এটা থেকে বুঝতে পারি যে আণবিক ভর যার যত কম, তার কিন্তু ব্যাপন হার বেশি হয়। এটা একটু মাথায় রেখো। ওকে, পরের প্রশ্নটা দেখো। 25 সেন্টিমিটার কাঁচ নলের প্রথম মুখে HCl এবং দ্বিতীয় মুখে অ্যামোনিয়া গ্যাস একসাথে ঢুকলে তো অ্যামোনিয়া ক্লোরাইড এর সাদা ধোঁয়া সৃষ্টি হয়। এটা এখনো হচ্ছে, এটা তো সারা জীবনই হয়ে আসতেছে। এই যে কাঁচ পাত্র ধোয়া, সিক্ত তোলা দিয়ে ভরে দিলাম, ওকে। এখন এখানে কি করতে হবে? HCl আর হচ্ছে অ্যামোনিয়া গ্যাস একত্রে ঢুকানো হলো, ধরলাম এখানে HCl, আর এখানে কত
NH3। তো HCl কোনটা ভার কম, এটা ভার বেশি, এটার ভার কম, তো এটা সাধারণত বেশি কাছে চলে আসবে। মনে করো এই জায়গায় সাদা ধোঁয়া সৃষ্টি হয়ে গেছে, ওকে। এর সাথে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এই জায়গায় তৈরি হয়ে গেছে, ধরো এই জায়গাটায় তৈরি হয়ে গেছে অ্যামোনিয়াম NH4Cl, ওকে। এই জায়গায় সাদা ধোঁয়া তৈরি হয়ে গেছে। আচ্ছা, এই বিষয়টা যে তৈরি হইলো, এখন কি বললো যে সাদা ধোঁয়া কোথায় হবে? ও আচ্ছা, জায়গা বের করতে বলছে। কোথায় হবে, কোথায় হতে পারে? ধরো এত দূরত্ব ও এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে, ধরে নিলাম। আর তাহলে কত, 25 সেন্টিমিটার ছিল টোটালটা, তাই না? তাহলে এ পর্যন্ত হচ্ছে ধরি 25 থেকে এক্স বিয়োগ করলে যা হয়, ওকে। তো কোথায় সৃষ্টি হয়েছে আমরা তাহলে ব্যাপন হারের যে সূত্র আছে ওটা দিয়ে বের করবো। যেমন R1/R2 ইজিক্যাল টু রুট ওভার M2/M1, ওকে। আচ্ছা, তো এখন কি করব, এদের মানটা বসাই দিতে হবে, তাই না? তো আর এর মানটা তো দেওয়া নেই, আর এর মান দেওয়া নাই, আর এর মান দেওয়া না থাকলে আমরা আর এর মান বের করে নেই। R1 তো হবে ধরি এক্স মিটার গেলে, এখানে টাইমও তো দেওয়া নেই, আচ্ছা ধরি এত টাইমে গেছে, ওকে। আচ্ছা, তো এটা ক্ষেত্রে কি হবে? এটা ক্ষেত্রে হবে R2 এর ক্ষেত্রে হবে 25 - x/t, এগুলো হচ্ছে ক্যালকুলেশন। তোমরা পারবে না এগুলো করতে? পারবা তো? আমাকে দিয়ে কেন যে কষ্ট করা। x/t, t ক্যান্সেল আউট, বাই x/, একটা থাকবে রুট ওভার m2 এর মান কোনটা ধরি, এটা এটা m1 ধরি, আর এটা ধরি m2। তো m1 এর মান হচ্ছে 36.5, m2 এর মান আছে 17। তো মান বসাও, 17, 36.5, এটা ক্যালকুলেশন করে বের করে দিও মান কত আসে। প্রথম মুখ থেকে 10 সেন্টিমিটার ভেতরে আর কি হবে। তো এটা তোমাদের মনে থাকবে, তোমরা সুন্দর করে ক্যালকুলেশন করে মানটা আমাকে সাবমিট করবা, এই যে হোমওয়ার্ক, ওকে। এটা খাতায় সুন্দরভাবে করে চিত্র আঁকায়া কিভাবে কি হয়েছে পুরো এক্স এর মানটা বের করে সুন্দরভাবে দিবা। প্রথম মুখ থেকে কত মিটার ভেতরে বের হয়েছে আমি তো বলে দিলাম, এটা কিভাবে বের হয়েছে সুন্দরভাবে অঙ্ক করে দেখাইবা। এটা তোমাদের সিকিউতে কিন্তু আসতে পারে। আচ্ছা, নিচের কোনটি গ্রামের ব্যাপন সূত্র? গ্রামের ব্যাপন সূত্র তো একটু আগে দেখলাম, এই যে R1 রুট ওভার M1, এই যে R2 রুট ওভার M2। নিচের কোন গ্যাসটি ব্যাপন হার বেশি? ওই যে যার ভর কম। এখানে ভর কম কার? মিথেন 16 আছে, ওর আছে 17, ক্লোরিন নিশ্চয় বেশি, মিথেন হবে। মিথেনের ভর কম। কার ভর কম এখানে? আণবিক ভর বের করো, এটা হচ্ছে 36.5, 17, 16, ক্লোরিনের কত হচ্ছে? ক্লোরিন তো আরো বেশি। একই শর্তাধীন নিচের কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগে? তো একই শর্তাধীন কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময় লাগে যার ভর বেশি? তো সহজ কথা হচ্ছে যে মানুষটা আর কি মোটাসোটা আর কি, সেটা আর তো দৌড়াদৌড়ি করতে একটু কষ্ট হবেই, তাই না? মনে করো যে ব্যাপন হার কি, কার আগে কে কত দ্রুত আর কি ছড়িয়ে পড়তে পারে। তো একটা মোটা মানুষ ওর পক্ষে কি সম্ভব হবে তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে যাওয়া? না। তো যে চিকন ওর ব্যাপন হার বেশি হবে। তো এখানে আমার খুঁজতে হবে মোটা মানে হচ্ছে যে ওয়েট বেশি। এখন ওয়েট কার বেশি একটু দেখতে হবে। তো ওয়েট হচ্ছে ওর হচ্ছে 44, সালফার 32, সালফারই তো মনে হচ্ছে, ক্যালকুলেশন করবে কত বের হবে। হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড। তো এটা বের করে নিও আণবিক ভর, এগুলো বের করে মানে আণবিক ভরটা বের করো, বের করে যেটা ভারী যেটা মোটু ওইটা হবে হচ্ছে অধিক সময় লাগবে। নিচের কোন গ্যাসটি ব্যাপন হার সর্বাধিক? কি প্রশ্ন, এগুলো বাসা করবা বসে বসে। নিচের কোন গ্যাসটি ব্যাপন হার সর্বাধিক, কি ব্যাপার? দেখ এগুলো করে ফেলবা, কোনটি ব্যাপন, কতগুলো আর কি।
ঠিকই আছে, বই তো একই অবস্থা। যাই হোক, এগুলো তো দেখাই দিলাম যে কিভাবে করতে হয়। তো ব্যাপন হার বেশি এগুলো পড়বা, হিসাব করবা। আণবিক ভর, কোন গ্যাস দ্বারা ব্যাপন হার সমান। আচ্ছা, এটা দুইটা দিয়ে দিছে, দুইটা একটু দেখবা যে কোনটার আণবিক ভর সমান আছে, ওটা ওটার ব্যাপন হার সমান হবে। কোন গ্যাস দ্বারা ব্যাপন হার সমান, তো ক্যালকুলেশন করে দেখবা কোনটার ব্যাপন হার সমান। তো নাইট্রোজেন এখানে কত হচ্ছে 14 × 28, আর এখানে হচ্ছে কার্বন 12, 12 আর হচ্ছে 16, 12, 16, 28, এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, প্রথমটা। আচ্ছা, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন গ্যাসটি আরএমএস গতিবেগ বেশি? আচ্ছা, আরএমএস গতিবেগ বেশি কোনটার হবে বলো? √3RT/m, আরএমএস বেগ কার বেশি হবে? এখানে কার সাথে সম্পর্কিত? ওই যে একই কথা। তো √3RT/m, তো এখানে কার সাথে সম্পর্ক? এম এর সাথে। তারও তো একই কথা, যে কার ভর কম। কার ভর কম? হাইড্রোজেনের ভর কম। এসটিপিতে অক্সিজেনের আরএমএস বেগ কত? তো এটা বের করো সূত্র দিয়ে। দেওয়া যায়। কি করছি? তো এখানে অক্সিজেনের কথা বলা আছে, তো অক্সিজেন কত? 32। তো এই জায়গাটা একটা বিষয় বের করতে হবে, মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মানে এম এর ভরটা তোমরা যেটা বের করবা সেটা কেজিতে নিতে হবে, এবং আর এর মানটা এগুলো এসে এককে নিতে হবে। এই কয়েকটা বিষয় মাথায় রাখবা, ঠিক আছে? এম এর মানটা কেজিতে নিতে হবে। তো এখানে ও আছে কত? 32 গ্রাম। অক্সিজেন 32 গ্রাম। এটাকে কেজিতে নিতে গেলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে। তার মানে 32 × 10⁻³ তো 3 জায়গায় 3 থাকবে, গুণ এসে এককটা বসাতে হবে। এসে একক 8.314। ওকে, 8 পয়েন্ট। আচ্ছা, এই মানটা কত আসে? 273 যদি বসাই, ক্যালকুলেশন করা লাগবে। √8.314 ভাগ 32 হিবিজিবি কতগুলো মান চলে আসলো? 25,728 মিলতেছে না তো একটা। মান কি কোনটা দেওয়া আছে এখানে? ক্যালকুলেশন ভুল করলাম কোথায়, আবার করি। একটা একটা করে করি। 3 × 8.314 ভাগ দিচ্ছি 3। ওকে, এটা রুট করবো। হ্যাঁ, এবার ঠিক মতো আসছে। ঠিক আছে, আমি একসাথে পুরো মানটা নিয়েছিলাম তো। আমার ক্যালকুলেটর কিন্তু আদিম যুগের ক্যালকুলেটর, ভালো না, বুঝছো? তো নতুন ক্যালকুলেটর দিয়ে তোমরা ভালোভাবে ক্যালকুলেশন করবা। তো তারপরও চলে আসছে 461। কোথায় মিলে? 461। বের করো। ও আচ্ছা, এখানে আবার 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, এই জায়গায় দিচ্ছে এসটিভিতে। তো একই তো, ওখানে 27 ডিগ্রি মানে 273 জায়গায় 27 ডিগ্রির মানটা বসায় দিলা। 273 প্লাস 27 মানে 300 ডিগ্রি হবে। তারপর একই সিস্টেম। পারবা তো? মানটা বলে দিচ্ছি, হোমওয়ার্ক করে রাখবা।
স্থির তাপমাত্রা আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? তো একই কথা, যার ওয়েট যত কম, মানে যার ভর যত কম, তার বেগ তত বেশি, দৌড়াবে তত বেশি। দেখতেই পাচ্ছি হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড সুন্দরভাবে সাজানো আছে। কইবে কোন গ্যাসটি দ্রুত ব্যাপিত হবে? কোনটি হবে? ফ্লোরিন, অক্সিজেন, নিয়ন, ক্লোরিন। এখানে একটা বিষয় আছে, তোমরা অক্সিজেন, নিয়ন এগুলো দেখা আবার ভাইবো না, কারণ এই যখন গ্যাস আকারে থাকে এরা কিন্তু অণু আকারে থাকে। তো ফ্লোরিনটা আবার হচ্ছে দেখো F2, অক্সিজেনটা হচ্ছে O2, ক্লোরিনটা হচ্ছে Cl2, মানে ডাবল ডাবল হয়ে যাচ্ছে। তো নিয়নটা হচ্ছে একমাত্র একা থাকে, নিয়ন, কারণ এরা কি নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসের তো আর সঙ্গী সাথী নাই। তো এরা হচ্ছে একা একা থাকে, তো এজন্য এদের ভর যেটা আছে ওইটাই, কিন্তু এদের ভর হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে আর কি, এদের ভর দ্বিগুণ হয়ে যাচ্ছে। ফ্লোরিনের যে ভর ওটার সাথে দ্বিগুণ হয়ে যাচ্ছে, এবং অক্সিজেনের ভর ওটার সাথে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে 16 দুগুণী 32 হয়ে যাচ্ছে, 16 দুগুণী 32 হয়ে যাচ্ছে। তার মানে এদের ভর কিন্তু অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে নিয়ন একটা লোক আছে, এই নিষ্ক্রিয়, এর মাত্র একা আছে, তার মানে এর ভর যেটা আছে ওইটাই সবচেয়ে কমই আছে। তো ভর সবচেয়ে কম যেটা, তো ব্যাপিত হবে সেটা বেশি। এক মোল গ্যাসের গতিশক্তি কোনটি? এক মোল গ্যাসের গতিশক্তি হিসাব করো, 3/2 nRT, 3/2 nRT। এক মোল গ্যাস তো n থাকবে না, তাহলে 3/2 RT থাকবে। হ্যাঁ, 3/2 RT থাকবে, মানে এক মোল তো বুঝতে পারছো, মানে n এর ভ্যালুটা 1 হয়ে যাবে, এই যে এটা। ওকে, এখানে n এর মান তো 1 হয়ে যাচ্ছে, তাহলে n এর ভ্যালু তো মান নাই, বাই 2। 27 ডিগ্রি তাপমাত্রা 1 মোল নাইট্রোজেনের গতিশক্তি বের করো, করো, ওই যে সূত্র দিয়ে বের করো, এই যে সূত্র দিয়ে দিচ্ছি, nRT। তো 1 মোল যেহেতু পড়ছে, n এর মান আর দেওয়ার দরকার নেই, 3/2 RT দিয়ে বের করো এখানে। তো এই মান তো আছে, আর এর মান বসাও, এই টি এর মান 17 যেহেতু আছে, 273 যোগ 17 হিসাব করে বসিয়ে দাও, বাস। তো আর এর মান হিসাব করে বসাও এসআই এককে, হয়ে যাবে। কক্ষ তাপমাত্রায় নাইট্রোজেনের একটি অণুর গতিশক্তি কত আর্ক? আচ্ছা, তো এক্ষেত্রে একটু বিষয় আছে, দেখো এখানে অণু কিন্তু একটা কথা বলা আছে, ঠিক আছে, অণু একটা কথা বলা আছে, সেটা মাথায় রেখে তোমাদের বের করতে হবে। তো এই জায়গাটায় তোমরা দেখো কত আর্গে জানতে চাইছে, তাই না, কত আর্গে জানতে চাইছে। তো আর্গে জানতে চাইলে তোমরা একটা কাজ করতে পারো, যে এসে এককে বের করে ওটার সাথে তোমরা 10⁻7 গুণ করে দিতে পারো, বাস হয়ে যাবে। এটা কোনটা হতে পারে? 6.5। ঠিক আছে, তো কত নম্বর? 55। 55 নম্বরটা একটু দেখে নেই। এখানে তোমাদের যে বোল্টজম্যান যে ধ্রুবকটা আছে ওইটা বসাতে হবে, ওকে। বোল্টজম্যান একটা ধ্রুবক আছে তোমাদের, ওইটা বসাতে হবে। 3/2, 3/2। আর এখানে এই যে আর এর জায়গায় আরটি বসাতে না, সেই আর এর জায়গায় আমরা বসাবো কি জানো? আর এর জায়গায় বসাবো কেটি, আর এর জায়গায় বসাবো কেটি, তাহলে আমাদের অঙ্ক হবে। তাহলে ই কে ইকুয়াল টু কত হবে? আর এর জায়গায় কেটি বসাবো, এবং কেটি হচ্ছে বোল্টজম্যান যে ধ্রুবকটা আছে, সেই বোল্টজম্যান ধ্রুবকটা আমরা বসাবো, যে 1.3, যেটার মানটা 1.38 ইন্টু 10⁻, এই যে বোল্টজম্যান ধ্রুবকটা 1.38 ইন্টু 10⁻⁻23, যেটা মানটা আসে ওই বোল্টজম্যান ধ্রুবকটা আমাদের বসাতে হবে।
আর এটার সাথে গুণ করতে হবে টির মানটা, তো আমাদের কক্ষ তাপমাত্রা বলা আছে, কক্ষ তাপমাত্রা হচ্ছে কত 25 ডিগ্রি, তাই না? 25 ডিগ্রি, তাহলে এটাকে আমাদের যদি 298 হয়, 298 বসাতে হবে। বাস, এবার একটু হিসাব নিকাশ করলে আমাদের মানটা বের হয়ে যাচ্ছে আসলে। ওকে, বোল্টজম্যান ধ্রুবক দিয়ে আমাদের বের করব। তো এটা বের করার পর আমাদের যে আর কে বের করতে হবে মেনলি, তো আর কে বের করতে গেলে আমাদের কি করতে হবে, 10⁻7 দ্বারা গুণ করলে মেনলি অঙ্কটা হয়ে যায়। ওকে, তো আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এখানে তোমাদের মানটা চলে আসবে, যে মানটা আসে আমার এখানে করা আছে 6.16 ইন্টু 10⁻⁻21। ওকে, এখন এটাকে কি করতে হবে, আর কে নিতে হবে। আর কে নিতে গেলে কি করতে হয়, 10⁻7 দ্বারা গুণ করতে হবে। 10⁻7 দ্বারা গুণ করলে কত হবে, 6.16 ইন্টু 10⁻⁻114, এটা আর কি। ওকে, আচ্ছা, এটা যদি আমি একটু সামারি করি তাহলে তুমি বুঝতে পারো যে কক্ষ তাপমাত্রা বলছে মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ওটাকে আমাদের কেলভিনে নিতে হবে 298 কেলভিন। তো এই নাইট্রোজেনের একটি অণুর ক্ষেত্রে যখন বের করতে বলে তখন আমরা বোল্টজম্যানের যে ধ্রুবকটা আছে ওই মানটা একটু মুখস্থ রেখো, মানে অনেক কিছু মুখস্থ রাখতে হচ্ছে এখানে, মানে আর এর মান মুখস্থ করা লাগতেছে, বোল্টজম্যান ধ্রুবকের মান বের করা লাগছে। তাও যদি আবার একটা একক হইতো তাহলে একটা বিষয় ছিল, এখানে আবার এসে একক, লিটার অ্যাটমসফিয়ার একক, আর একক, মানে কত যে ঝামেলা আছে। তো এগুলো মুখস্থ করে এর মান মুখস্থ রেখে তারপর অঙ্ক করতে হবে। এমন না যে মানগুলো দিয়ে দিচ্ছেন, দিলে তো আমাদের ব্রেনে একটু চাপ কম পড়ে। তো একটি অণুর গতিশক্তি কত আর, তখন এই মানটা বের করব, এই যে এত, এটা হচ্ছে তোমাদের এসআই এককে বের হবে। বের হওয়ার পর আমাদের আর কে যখন নেব তখন আমরা কি করব, 10⁻7 দিয়ে গুণ করি। ওকে, আচ্ছা, কি করতেছি, কি প্রশ্ন বারবার, কক্ষ তাপমাত্রায় N2 এর একটি অণুর গতিশক্তি কত? ও আচ্ছা, এখানে ছিল আর কে, আর এখানে শুধু গতিশক্তি কত জানতে পাইছে। তাহলে আমরা ওই আগের মতো করতে পারি। তো কত ছিল, আগে মানটা বের করছিলাম 6 পয়েন্ট কত জন্য বের করছিলাম, 6.02, 6.17 না কত জন্য বের করছিলাম, 17 ইন্টু 10⁻21 বের করছিলাম। তারপর ওটা আর কে নিয়ে 10⁻24 বের হয়েছে। তো আমাদের আর কে তো এবার নেওয়া লাগবে না, এবার আমরা এসে এককে বের করব। তো এটা আসছে। তো এখান থেকে কি করছে, এখানে তো 21 কোথাও নাই, পজিটিভগুলো আগে কাটি, নেগেটিভ দুইটার ভিতরে একটা হবে 23। ও আচ্ছা, তো এখানে দশমিক একটা পিছিয়ে দিয়ে দালিত হয়ে যায়, এই যে দশমিক একটা পিছিয়ে দিয়ে দালিত হয়ে যাচ্ছে। তো 6 এই জায়গায় দিই 10⁻⁻23 বানানো যায়। ওকে, আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো একটু বাসায় বারবার প্র্যাকটিস করে যাও। মেনলি আমার কথা শুরুতেও বলতেছি, এখনো বলতেছি, তোমাদের যেই ধ্রুবকগুলো রয়েছে এগুলো সুন্দর করে খাতায় লিখে যেভাবেই হোক মেমোরাইজ করতে হবে। 29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3.0 গ্রাম নাইট্রোজেনের মোট গতিশক্তি কত হচ্ছে? তো মোট গতিশক্তি বের করতে গেলে আমাদের যে গতিশক্তির সূত্র আছে ওই সূত্রটা দিয়ে সুন্দর মতো বের করে ফেলতে হবে। যে এখানে 3 গ্রাম নাইট্রোজেনটা আছে, তাহলে আমাদের এন এর মানটা ওইভাবে বের করতে হবে। এন এর মানটা আমাদের দেওয়া নাই, তো এন এর মানটা দিতে গেলে আমাদের এন এর মানটা শুধু বের করে নেই, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। এন এর মানটা বের হবে, নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে 28। ওকে, তো নাইট্রোজেন 28, এটা দিয়ে বের করলে যে মানটা বের হবে ওটা হচ্ছে মূল সংখ্যা। এরপর আমাদের যে তাপমাত্রা দেওয়া আছে, দেখো তাপমাত্রা দেওয়া আছে, এটা 273 সাথে যোগ করে নিতে হবে, 273 সাথে যোগ করে নিতে হবে। এরপর মোট গতিশক্তিটা আমাদের ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে, যে আমাদের সূত্রটা আছে সেই সূত্র দিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের মোট গতিশক্তির কাজটা বের হয়ে যাবে। ওকে, পারবে না? হ্যাঁ, বাস, এটার ভিতরে এখন মানটা বসায় দাও। এন এর মান বের করে দিছি, এন এর মানটা এখানে বসায় দাও, আর এর মানটা আমাদের বসাতে হবে
যেহেতু জুলে আছে আর এর মানটা আমার এসে এককে বসাতে হবে। ওকে, আর টির মানটা তো আমি বের করে দিলাম, এটা ক্যালকুলেশন করলে মানটা বের হয়ে যাচ্ছে। এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাসায় সুন্দর করে করে দিবে। উত্তরটা বলে দিচ্ছি। দুইটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে? গড় গতিশক্তি তখনই সমান হচ্ছে যখন হচ্ছে তাপমাত্রা সমান হবে, কারণ তাপমাত্রার সাথেই তো সবকিছু বিষয়। তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে, তাপমাত্রা কমলে গতিশক্তি কমে। এখানে তাপের একটা বিষয় আছে, তাই না? তাপের একটা বিষয় আছে, তাপমাত্রা সমান হলে গড় গতিশক্তি সমান হচ্ছে। 40 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি হয়? তো আদর্শ গ্যাস সমীকরণটি 44 গ্রাম। তো কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 40 গ্রাম, তার মানে এন এর মান 1 হলে এখানে এন এর মানটা 0 হয়ে যাচ্ছে। দেখো পিবি ইকুয়াল টু এনআরটি ছিল, এন এর মান যেহেতু 1, তো 1 আর লেখা লাগে না, পিবি ইকুয়াল টু এনআরটি, আমরা এটা দিতে পারি। 8 গ্রাম হিলিয়াম গ্যাস, সেটা 8 গ্রাম না 4 গ্রাম সেটা তো বুঝতেছি না। 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাস, আচ্ছা আগেরটা দেখি, 44, আচ্ছা এটা 8 গ্রামই হবে। তো 8 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ কোনটি হবে? আচ্ছা দেখো, তো হিলিয়াম গ্যাস, তো হিলিয়ামের ভর কত, 4 ছিল, তাই না? তো 8 গ্রামে কত, কয়টা হবে মোল? 8 গ্রামে মোল হবে 2টা। এন এর মান 2, এন এর মান যদি 2 হয় তাহলে হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি ইজ 2RT। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ, এখানেও তো এন এর মান 2 আসছে, যেহেতু এন এর মান কত আসছে, 2। কারণ হাইড্রোজেনের ভর কত, হাইড্রোজেনের ভর হচ্ছে যে অনুরূপ ভর, সেটা হচ্ছে 2 গ্রাম। তো এখানে 4 গ্রাম যেহেতু আছে তাহলে কত হচ্ছে, এন এর মান 2 হচ্ছে। এন এর মান 2 হলে ইকুয়াল টু এন আর 2RT। ও আচ্ছা, আচ্ছা দেখো 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি হবে? তো ভ্যান ডার ওয়ালস সমীকরণ যেটা আছে যে আমাদের চাপ সংশোধন করতে হয় এবং আয়তন সংশোধন করতে হয়, তারপর আমাদের সূত্রটা বসাতে হয়। তো এখানে দেখতেছি এন এর মান কত, এন এর মান কত হচ্ছে, এন এর মান হচ্ছে হাইড্রোজেন তো 2, এন এর মান হচ্ছে 2 হচ্ছে, এন এর মান 2। আচ্ছা এন এর মান যদি 2 হয় তখন কি হবে? এন এর মান 2 হলে আমাদের যে সূত্রটা ছিল ভ্যান ডার ওয়ালসের সূত্রটা যদি লিখি তাহলে বুঝতে পারবা যে আমাদের চাপ সংশোধন করতে হয় এন স্কয়ার এ, ঠিক আছে, এন স্কয়ার এ বাই বি, এটা হচ্ছে চাপের সংশোধন। এরপর হচ্ছে বি এর সংশোধন যেটা আসছে, এরপর হচ্ছে এন আর টি। ওকে, তো আমাদের এন এর মান হচ্ছে 2, তাহলে এখানে যদি 2 বসাই 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, পি প্লাস 4a ডিভাইডেড বাই পি স্কয়ার। এখানে যদি বি মাইনাস 2b, আর এখানে আছে 2RT। এটা কোথায় আছে? 4 4 2b 2RT, এই যে এইটা সম্পূর্ণ মিলে যাচ্ছে। তো বইতে মেবি দেওয়া আছে এটা, এটা আসলে ঠিক হয় না, বইতে এটা দেওয়া আছে কিন্তু এই উত্তরটা আসলে সঠিক নয়, এটা আসলে সঠিক নয়, মিল হচ্ছে এটা। পরটা দেখি, 88 গ্রাম নাইট্রোজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি হচ্ছে? আবার চলে আসছে একই রকম প্রশ্ন। তো দেখো 88 গ্রাম নাইট্রোজেন গ্যাস, এখানে আণবিক ভর কত, আণবিক ভর হচ্ছে 1, তাই না? আণবিক ভর এন এর মান হচ্ছে 1, এন এর মান 1 হলে তাহলে এন এর মানটা তো থাকবে না। ওকে, তো এন এর মান 1 হলে দেখো এই জায়গাটা একটু টেস্ট করি, এটা হবে না 2, এটা হওয়ার একটা পসিবিলিটি আছে, এটা হওয়ার একটা পসিবিলিটি আছে, এটা হওয়ার একটা পসিবিলিটি আছে। তো এই জায়গাটা একটু দেখি, এন এন, আচ্ছা এন বি, এন বি পি এন বি, এন স্কয়ার বি, আচ্ছা এটা তো সবগুলি হতে পারে। আমি যদি মানটা বসাই, 1 এর মানটা বসাই, তাহলে এন স্কয়ার দেওয়ার তো দরকার নেই, যদি মানটা বসাই, আর এখানে 2 হবে না,
এই জায়গাটা দেখি যদি 1 বসাই, হ্যাঁ বসাই, এখানে 1 বসে 1 বসে, এটা তাহলে ঠিক আছে। তো এখানে আমরা যদি 1 বসে এখানে n এর মানটা দেওয়া নেই, যেহেতু আমাদের এখানে n এর মানটা আছে আমরা n এর মানটা বসাবো, n এর মানটা শুধু n আকারে রাখবো না। এই যে এখানে ভুলটা হয়েছে কি, এখানে ভুলটা হয়েছে যে শুধু n এর মানটা দেয়নি, এছাড়া ঠিক আছে। তার মানে আমাদের 3 নম্বর যে অপশনটা এটা কিন্তু ঠিক আছে। কিন্তু এই জায়গাও হাজারিনাক স্যারের বইতে এই অপশনটা দেওয়া আছে, জানি না কিভাবে দিছে। তো আমাদের ক্যালকুলেশন মতে কিন্তু 3 নাম্বারটা আসে। তো এটা আমি কয়েকবারই করে ক্যালকুলেশন করছি, করে বারবারই একই আসতেছে। তো তোমরা আরেকটু ভেরিফাই হয়ে নিও। তো এটার ক্ষেত্রে মান কোনটা আসে, এটা এটা হচ্ছে হাজারিনাক। ভ্যান ডার ওয়ালস সমীকরণের ধ্রুবক এ দ্বারা কি বোঝায়? এ দ্বারা হচ্ছে আন্তঃনাবিক আকর্ষণ। তো এখানে আবার বিকর্ষণ দেওয়া আছে না, এ দ্বারা হচ্ছে আন্তঃনাবিক আকর্ষণ বলটা, যেটা মানে একটু আগে যেই ইয়াটা দেখলাম, সমীকরণটা দেখলাম, ওখানে এর মানটা কোন শর্তে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে? এখানে হচ্ছে উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপ, যেটা এক্ষেত্রে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আদর্শ গ্যাসের সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর মান কোনটি হয়? এটা সবসময় 1 হয়। আদর্শ গ্যাস সংকোচনশীলতা গুণাঙ্ক জেটের যে মানটা এটা 1 হবে। নিচের কোন গ্যাসটি সংকোচনশীলতা গুণাঙ্ক জেটের মান 1 অপেক্ষা বড় হচ্ছে? আচ্ছা, 1 অপেক্ষা বড় যেগুলো হয় সেটা হচ্ছে তোমার যে অ্যাভোগাড্রো যেই বক্রটা ছিল, অ্যামাগা বক্ররেখা, এখানে এখানে এই যে ছিল জেটের মানটা, আর এখানে যে আমাদের পিটা ছিল। ওকে, তো এই জায়গাটায় হাইড্রোজেন আর হিলিয়াম এই দুইটা হচ্ছে যে জেটের মানটা বেশি, 1 এর চেয়ে বেশি হয়। ওকে, তাহলে জেটের মান 1 এর চেয়ে বেশি হবে কোনটা? এখানে হাইড্রোজেনটা দেওয়া আছে। এটা কোনটা? গ্যাসটির সংকোচনশীলতা জেটের মান কম হচ্ছে। আচ্ছা, কম হচ্ছে কোনগুলোতে? তো আমরা দেখলাম যে হাইড্রোজেন আর হিলিয়াম এটা হচ্ছে জেটের চেয়ে 1 এর চেয়ে বেশি হয়, আর এখানে যেটা আছে মিথেন, এটা আবার 1 এর চেয়ে ছোট হয়, 1 এর চেয়ে ছোট হয়। আমি যদি আঁকায় দেখাই জিনিসটা, আচ্ছা, তো এই জায়গায় যেই হাইড্রোজেন হিলিয়ামটা ছিল এগুলো তো হচ্ছে বড় হচ্ছে, তাই না? এগুলো বড় হচ্ছে জেটের মান, কিন্তু এই যে মিথেন যেটা আছে এগুলো আর কি এভাবে আসতেছে, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এভাবে আসতেছে। ওকে, তো এটা হচ্ছে 1 এর চাইতে কিন্তু ছোট হচ্ছে মানটা সংকোচনশীলতার। তাহলে এখানে কোনটা হবে? হিলিয়ামটা হবে। আচ্ছা, সিএনজি স্টেশনে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? মিথেনের পরিমাণ 96%। এগুলো জ্ঞানমূলক, একটু পড়ে নিও। বজ্রপাতের সময় বায়ুমণ্ডলে কোন গ্যাসটি সক্রিয় হয়? নাইট্রোজেন সক্রিয় হয়। আচ্ছা, আমরা জানি যে বজ্রপাতের সময় যে নাইট্রোজেন ফিক্সেশন গুলো হয়, যে বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনটা হচ্ছে মুক্ত হয়, আর সেটা কিন্তু আমাদের উদ্ভিদের গ্রহণ করতে পারে। বজ্রপাতের সময় যে কোন স্থানে বায়ুমণ্ডলে কোন অ্যাসিডটি তৈরি হতে পারে? যেহেতু নাইট্রোজেন ওখান থেকে উৎপন্ন হয়ে নাইট্রিক অ্যাসিডটা তৈরি হতে পারে। তো এই পর্যন্ত ছিল আমাদের দ্বিতীয় ক্লাসটা। তো আমরা 1 থেকে 71 পর্যন্ত প্রশ্নগুলো সলভ করছি। তো এই পর্যন্ত ছিল হচ্ছে প্রথম অংশটা আর কি, তোমাদের বায়ুমণ্ডল এবং গ্যাসীয় যে সূত্রগুলো আছে এগুলো নিয়ে প্রথমের অংশটা ছিল। তো দ্বিতীয় যে অংশটা আছে সেটা হচ্ছে যে পরিবেশের দূষক বা সূচক যেগুলো আছে, পরিবেশের দূষণ নিয়ে ওই বিষয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। ওটা হচ্ছে তোমার 72 থেকে শুরু হবে মেবি। তো ওখান থেকে যতগুলো মানে লাস্টে যতগুলো আছে, এবার তোমাদের কিন্তু আবার বহুপদী এবং অভিন্ন প্রশ্নগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমরা নেক্সট আর 2টা ক্লাসে শেষ করব। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।